কাগজ কুচি অবলম্বনে আজকে নাটক হৈমন্তী। যারা আমাদের অসময়ে ছেড়ে চলে গেছেন তাঁদের এবং দাশগুপ্তকে আমরা আজকের এই উপস্থাপনাটি উৎসর্গ করছি। অভিনয়ে সৌভিক ঘোষ এবং মানস সাহা, সঙ্গীত পরিকল্পনা শর্মিষ্ঠা কোলে, পরিবেশনা ও পরিকল্পনা মেস। আমার ভিনদেশী তারা একা রাতেরই আকাশে, তুমি বাজালে এক তারা আমার চিলে কোঠার পাশে, ঠিক সন্ধে নামার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে, মুখ লুকিয়ে কার বুকে তুমি গল্প বলো কাকে। আমি আসলে কয়েকটা বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে। আমি সমরেশ। আমি শুভঙ্কর সমরেশ মুখার্জি। আমি আপনার ওই বলছি থেকে আসছি, বুঝলেন? বলছি সে তো অনেক দূরে মাসে, সেই বর্ধমান। দুটো বিডিও অফিস ছিল, বলছি 1, বলছি 2। 10 বছর আগে আমি বলশিতে পোস্টেড ছিলাম। ভিডিও না, কোঅপারেটিভ ইন্সপেক্টর। ও এখন জয়েন্ট রেজিস্টার, নিউ সেক্রেটারি। আমি ভাবলাম আপনার সাথে একটা বিষয় নিয়ে একটু কথা বলি। আমি যতটুকু জানি আপনার বাবা মা তো অনেকদিন গত হয়েছেন। আপনার দাদা বোধহয় আপনার থেকে বছর 10 বড়। উনি তো এই বাড়িতে থাকেন না। আপনার বেশভূষা তো মনে হচ্ছে আপনি সন্ন্যাসী, কোনো মঠ থেকে আসছেন না? আমি কিন্তু ঘোর নাস্তিক। চাঁদা চাইলে একটু পয়সা পাবেন। আপনি আপনার বাবা মার ঘনিষ্ঠ সন্তান। 44 বছর বয়সে আপনার মা আপনার জন্ম দিয়েছে। আপনার দিদি তখন 17। আপনি বোধহয় আপনার দিদির হাতেই মানুষ হয়েছেন। বলছিতে তো আমার কোনো আত্মীয় স্বজন থাকে না, আপনি এত খবর পেলেন করতে। আচ্ছা, আপনি ওই সিবিআই এর লোক নন তো? দেখুন, আমি কিন্তু খুব কোনো স্ক্যামে জড়িয়ে নেই। নির্ঝঞ্ঝাট নিপাট ভদ্রলোক। বাড়িতে একটু বিড়ি খাই, আর ওই ভদ্র সমাজে গেলে সস্তা সিগারেট। আরে না, সিবিআই টিবিআই কিছু না। আমি এমনি আপনাদের সাথে একটু আলাপ করতে এসেছি। আচ্ছা, এই যে আপনার এত বড় বাড়ি, আপনি কি একাই থাকেন এই বাড়িতে? মানে ভেতর থেকে তো কোনো কোলাহল পাচ্ছি না জীবনে?
পৈতৃক বাড়ি, 4টে ঘর, ডাইনিং স্পেস, কিচেন, রান্নাঘর, আর এই রাস্তার ঘরটাতেই আমি থাকি। বাকি ঘরগুলো বলতে পারেন আন্ডার লক এন্ড কি। তো আপনার দিদি, তার নাম কি হৈমন্তী? দিদি কোথায় থাকে? আচ্ছা, আপনি তো অনেক দূর থেকে এসেছেন বললেন। আমাদের ওইখানে না একটা দোকান আছে, মিষ্টি সিঙ্গারা ভালো পাওয়া যায়, মাংস জবাব নেই। সেটা আবার একটু মাঝে মাঝে চলে। এই কিছু আনবো নাকি একটু বলুন? আমি ওসব খাই না শুভ। সত্যি কথা বলতে খাবার আমাকে আকর্ষণ করে না। আসলে পার্থিব কোনো কিছুর প্রতি আমার আর আকর্ষণ নেই। ওই যে বলছিলেন সন্ন্যাসী, সন্ন্যাসীর জীবনই আমাকে টানে। হ্যাঁ, কিন্তু বড় ভাবের কথা বললেন। হঠাৎ এরকম দীক্ষার জীবন বেছে নিয়ে সন্ন্যাসী যাচ্ছেন কেন? নামের পাশে নন্দ লাগানোর শখ হয়েছে না? মানে মানে আবার কি? পাহাড়টা আর ঘুরে এক মাথা জটা, একদম তো দাড়ি, হাতে একটু কমলগুলো থাকতে পারে। তারপরে এখানে এসে ভালোই ব্যবসা বাঁধা। বিশেষ করে আভিজাত্য মহিলারা কিন্তু আবার সাধু সম্পদে খুব পছন্দ করে। দেখবেন গঙ্গার জল দিয়ে পা ধুয়ে দিচ্ছে, আর তাদের চুল দিয়ে আপনার পা মুছিয়ে দিচ্ছে। তার সঙ্গে বিশুদ্ধ ঘিয়ের রুচি, তরকারি, সব চলবে। আপনার দাদা তো ইতিহাসের অধ্যাপক ছিলেন। 10 বছর আগে আমি জানতাম উনি এই রাজ কলেজে ছিলেন। দাদা কি কোথায়? দাদা একটা কোথায় স্ত্রী আর বাচ্চাকে নিয়ে দার্জিলিং এ চলে গেছে। কি আর ভিক্টোরিয়া কলেজে পড়াচ্ছে, আর আমি সারা এখানে বাড়ি সামলাচ্ছি। আপনি তো বললেন এই বাড়িতে আপনি একাই থাকেন। তা আপনি দিদি হৈমন্তী কোথায়? আপনি কে বলুন তো আমার সাথে? ছেড়ে কাশুন। আপনি কি চান এখানে? আপনি কে? আমি কে সেটা বলার জন্যই তো তোমার কাছে এসেছি শুভ। তোমাকে তুমি বলে ফেললাম। আসলে জানো, তোমাকে আমি যখন দেখি তুমি একদম এই, তোমাকে যদি আমি বলি আমি কে, তুমি হয়তো রাগ করবে আমার উপর। তোমার দিদি হৈমন্তী, হৈমন্তী আমার স্ত্রী। দিদি বিবাহিত ছিল সেটা জানি। কি ব্যাপার, এতদিন পরে বউয়ের খোঁজ? क्या हुआ तेरा वादा জামাই বাবু? খিটখিরি করছো? কিন্তু পুনর্মিলন তো সম্ভব নয় জামাই বাবু। কেন? কেন শুনবো? আগে বলুন, দিদিকে বিয়ের পরে দুদিনের মাথায় বাড়িতে ফেলে রেখে চলে গিয়েছিলেন কেন? নিয়ে যাননি কেন? আমি তোমার দিদিকে ফেলে রেখে যাইনি। বাজে কথা। আমি পিসিমার মুখ থেকে সব শুনেছি। আমার তখন আমাদের বাড়িতে থাকতেন। আমার কথা যদি একটু শোনো তাহলে বুঝতে পারবে যে আমি বাজে কথা বলছি না। তোমার পিসিমা তোমাকে সত্যি কথা বলেনি। সত্যি কথাটা কি আছে একটু বলবেন? সেটা বলবো বলেই তো আশা শুভ। তুমি এক কাজ করো, তুমি বরং হৈমন্তীকে নিয়ে এসো, আমরা সবাই মিলে একসাথে কথা বলি। হ্যাঁ? দিদি, কোথায় হৈমন্তী? আচ্ছা, একটা মানুষ কোথায় আছে নিশ্চিত করে বলা যায় না। এই যে এতগুলো লোক যে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা কি সবাই আসল মানুষ? কি বলছো শুভ? আমি বুঝতে পারছি না। শেষ দিকে দিদি বিয়ের জন্য হয়ে গিয়েছিল। মারাত্মক অর্থ আর্থ্রাইটিসে হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, ফিজিওথেরাপি, আমি কিছুই বাদ দিই। আসলে আসলে মার রোগটা না দিদি ইনহেরিট করেছে। অসম্ভব কষ্ট পেয়েছে মার থেকে। শেষ জীবনে দিদির দুটো শুক্র হয়ে বেঁকে গিয়েছে।
যন্ত্রণায় খাদ্য দিদি। আমাকে আমাকে বিষ দে শুভ, আমাকে বিষ দে। আমি একের পর এক পেইন কিলার দিয়ে যেতাম দিদিকে। দিদি সেই হৈমন্তী নেই। কিন্তু এতদিন পর আপনার প্রেম উঠলো কেন? বিয়ের পর যোগাযোগ রাখেননি, ডিভোর্স দেননি, আপনি তো একটা ক্রিমিনাল। আপনাকে মনে হচ্ছে আমি ক্লাবের ছেলেদের ডেকে এনে পাড়ায় ল্যাম্প পোস্টে বেঁধে আরো আমি সংসার থেকে চলে যাচ্ছি। হৈমন্তী নেই, আমার তার কোনো কিছু নেই। কেন আগে জুটিয়েছেন নাকি? কোথায় কানালে গিয়ে ফুর্তি করবেন? শুভ, তুমি বিয়ে করো। বলেছিলাম খুব কাটা হয়ে গেছে, মামলা চলছে। আসলে আসলে আমার বউ আহিদিন না প্রচন্ড দেমাগ, ইগো, এত ইগো যে কি বলবো। বেসরকারি অফিসে কাজ করতো, কম্পিউটার প্রোগ্রামার। আর অফিসে যেন তার কিছু ইন্টারমিডিয়েট ছিল জানেন। অনেক রাত্রি করে বাড়ি ফেরা, জিজ্ঞেস করলে উত্তর না দেওয়া, মারধর করতো আমাকে, আমিও মারতাম টেনে। আমাকে আমাকে বলতো তুমি অ্যাবনর্মাল প্যারানিক। তারপর এমন একটা ঘটনা ঘটলো, তারপরে আসেনি। কি ঘটনা শুধু আমাকে বলা যায়? এটা ওই দিদিকে নিয়ে জানেন। মানে তুমি বলতে চাইছো তোমাদের মধ্যে বিচ্ছেদের কারণ হৈমন্তী? দিদি আসলে তখন পুরোপুরি বিয়ে হয়নি জানেন। তখনও বসে বসে নিজের টয়লেট বাথরুম সব সারতেন, নিজের হাতে পায়েস রান্না করে খাইয়েছেন আমাদের জন্মদিনে জানেন। তারপর একদিন ওরকম যেতে যেতে বাথরুমের দরজা পর্যন্ত পৌঁছাতে পারলো না। হলুদ তরল। তখন দিদির মুখ একটা ভয়, রাগ, দুঃখ। আমি সামনে দাঁড়িয়েছি, আর তখনই আহিরি ওই ফাঁকে যাচ্ছিল দোতলায়। থমকে দাঁড়ালো কিছুক্ষণের জন্য, এবার হঠাৎ নাকে রুমালটা চাপা দিয়ে যেই না দোতলায় পা রেখেছে, আমি তখন খপত করে গিয়ে ধরেছিল। যাচ্ছ কোথায়, যাচ্ছ কোথায়? দিদি এইভাবে পড়ে থাকবে আর লজ্জা করে না? লজ্জা করে না? আমি যখন জন্মদিনে পায়েস রান্না করে খাওয়াই মানুষটা। পরিষ্কার করো লোকটা। আমাকে পরিষ্কার করতে হবে? ও মাই গড, আজকে গড পরে হবে। বাথরুম থেকে বালতি করে জল নিয়ে এনে দিদিকে পরিষ্কার করিয়েছিলাম। কাঁদতে কাঁদতে পরিষ্কার করেছিল। তারপর কিছু না খেয়ে গটগট করে অফিসে চলে গেল। তারপরে ফিরে আসুন। এসেছিল রাত্রিবেলায় যখন শুতে গেল, আমি সকালবেলা সংকোচ কাটিয়ে কাছে কাঁদতে গেলাম। তখন ফোঁস করে উঠল সে, আমাকে ছোবে না আমাকে, কাল থেকে আমি এই বাড়িতে আর আসবো না। আমি বললাম কেন, কি হয়েছে বলো তো তোমার? দিনকে দিন শরীরের চেহারা দিনকে দিন বাড়ছে। হ্যাঁ, আমাকে আবার রেখে বলে তুমি অসভ্য, ইতর, জঙ্গলি। আমার মধ্যে তখন আমার একটা সেক্সিং কাজ করছিল মনের মধ্যে। তখন আমি জোর করে ওকে, আমি আমার তখন জোর করে ধরে নিয়ে, তখন আমি আর ওকে ছাড়িনি আর আমার আকাশ দেখা ঘুরি, কিছু মিথ্যে বাহাদুরি। আমার আকাশ
আপনি আমার দিদিকে ওরকম ভাবে ছেড়ে চলে গেলেন কেন? আমি তোমার দিদিকে ছেড়ে যাইনি শুভ। আমার সব কথা যদি শোনো তোমার ভুল হয়তো ভাঙবে। ফুলসজ্জার রাত্রে তোমার দিদি আমাকে বলেছিল যে তার আমাকে পছন্দ হয়নি। আমাকে বলেছিল আপনি এরকম করছেন কেন, মানুষকে ঘেন্না করতে পারবেন। আমি বলেছিলাম হৈমন্তী, তোমার বয়স কম, তাই তুমি এরকম ভাবছো। মানুষের চেহারা, তার গায়ের রং, এসব কি এসে যায় হৈমন্তী? আমি তোমাকে খুব ভালোবাসবো, দেখো আমরা খুব সুখী হব। আমার গায়ে হাত দেবেন না। আমার যদি গায়ে হাত দেন আমি কল ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেবো। বিষ খাবো, বিষ। এ দেখুন বিষ এনেছি। একটা কাগজের মোড়ক আমাকে দেখিয়েছিল জানো শুভ, আমি আজও জানি না তাতে বিষ ছিল না কি ছিল। আমি বললাম হৈমন্তী, তুমি কি অন্য কাউকে ভালোবাসতে? তাহলে বললে না কেন, এ বিয়ে করতে দিলে কেন হৈমন্তী? বাবা মা জোর করে আপনার সাথে আমার বিয়ে দিয়েছে, আমি আপনাকে বিয়ে করতে চাই। কিনেছিল দেখো শুভ, একটা কথা কিন্তু ঠিক, তোমার দিদি ছিল অসাধারণ সুন্দরী, ওরকম তো দেখা যায় না। আমি তার পাশে একরকম কুৎসিতি বটে। রাত্রে বিছানায় শুতে গেলাম, তোমার দিদি আমাকে লাথি মেরে সরিয়ে গেল। সারা রাত মেঝেতে বসে থাকি। কি ভয়ঙ্কর সেই রাত! কতদিন আগেকার ঘটনা, কিন্তু জানো শুভ, সবকিছু আমার মনে আছে। পরের দিন সকালে অফিস চলে গেলাম। আমি তখন ওই বর্ধমান শহরে ওইখানে পুরসভা তার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিলাম। সারাদিন অফিসের কাজ কর্ম সেরে বাড়িতে ফিরেছি, দেখি বাড়ি একদম থমথমে। মাকে বললাম, মা হৈমন্তী কোথায়? বৌমা দুপুরবেলা একা একা বাড়ি ছেড়ে চলে গেছে। কি দোষী মেয়ে রে বাবা! তোমার বাবাকে আমি বলেছিলাম যে শুধু রূপ দেখে মেয়ে ঘরে এলো না, তার চরিত্র, স্বভাব এগুলোরও খোঁজ নিতে হবে। আমার কথা তো তোমরা কেউ শোনো না। এখন কি হবে শুভ? আমি পরের দিন অফিস কামাই করে তোমাদের এই বাড়িতে এসেছিলাম, তোমার বাবার ঘরে বসেছিলাম। তোমার বাবা মা আমার খুব যত্ন করেছিলেন। তোমার মা আমাকে বললেন, আমার মেয়েটা একটু জেদি, একটা ভুল করে ফেলেছে, তুমি কিন্তু ওকে নিয়ে যেও। আমার শ্বশুর মশাই ছিলেন মাটির মানুষ। উনি বললেন, বাবা সমরেশ, তোমার প্রতি আমার আস্থা আছে বাবা, আমি মেয়েকে শাসন করতে পারিনি, তুমি ওকে একটু বুঝিও বাবা। আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, হৈমন্তী কোথায়? তাহলে শুভ সেই মুহূর্তে হৈমন্তী এসে ঘরে ঢুকলো। লাল বেনারসি পরেছে, গাও ভর্তি গয়না, ঠিক ফুলসজ্জার রাত্রের মতো সুন্দর তো দেখতে লাগছিল। কিন্তু হাতে কি ছিল জানো শুভ? কেরোসিন তেলের বোতল। আমার দিকে তাকিয়ে বললে যে আপনি যদি এখনই এখান থেকে না চলে যান, এই তেল গায়ে ঢেলে আমি দেশলাই যেতে। তোমার মা ভয় পেয়ে গেলেন, উনি কাঁদতে লাগলেন। তোমার বাবা ওই সিঁড়ির কাছে কাছে দাঁড়িয়ে বলতে লাগলেন, শুভু তো অবুঝ হোস কেন মা, তো অবুঝ হতে নেই, দরজাটা খোল না মা। হৈমন্তী দরজা খোলেনি। আধ ঘন্টা বাদে আমিও বাড়ি চলে গেছি। তারপর থেকে জানো শুভ, একটা নেশার মতো প্রত্যেক রবিবার 6 মাস টানা আমি তোমাদের
বাড়িতে আসতাম, তোমার মা ভালো মন্দ রেখে আমাকে খাওয়াতেন আর কাঁদতেন। একদিন আমার হাত দুটো জড়িয়ে ধরে বললেন, বাবা তুমি নিজে গিয়ে একবার বলো না, তুমি বললে হয়তো। আমি গেলাম, জানো, আমি ওই বন্ধ দরজার পেছনে দাঁড়িয়ে বললাম, হৈমন্তী, হৈমন্তী, তুমি আমার বাড়ি যাবে না? ভালোবাসবো হৈমন্তী, তুমি যা চাইবে তাই হবে। বন্ধ দরজা খুলে আমাকে দেখলেই তোমার দিদি একদম তেলে বেগুনে চলে উঠত। ছাদের ঘরে গিয়ে ওইরকম দরজা বন্ধ করে আমাকে বলতো, আপনি কি করতে এসছেন এখানে, আপনি চলে যান। বলতে, এই যা তুই এখান থেকে, কি চাস, আমাদের বাড়ি আসিস কেন, হ্যাংলার মতো খেতে। মাঝে মাঝে মনে হতো, শুভ, তোমার বাবা মা একটু পড়া হলে বোধহয় আসলে যেন ওরা ভয়ে পেতে, সত্যি সত্যি যদি মেয়ে গায়ে আগুন। তোমাদের বাড়ি থেকে আমি একদিন বাড়ি ফিরেছি, আমার বাবা মা একসাথে আমার সাথে কথা বলতে বললেন, দেখো তুমি আর ও বাড়িতে যাও, আমরা চাই না, তোমার এই অপমান আমাদের আর ভালো লাগে না, তাছাড়া ওই মেয়েকে আমরা আর ঘরেও রাখবো না, তোমার অন্যত্র বিয়ে দেবো। মেয়ে দেখতে লাগলেন ওরা, একটা মেয়ে নিয়ে কিন্তু এগিয়েও ছিল যেন। আমি বললাম, তোমরা কি পাগল হয়ে গেছো নাকি? না, একজন স্ত্রী থাকতে আমি আবার বিয়ে করবো? ভালো হোক মন্দ হোক, সে তোমার স্ত্রী। তাছাড়া আমি একটা সরকারি চাকরি করতাম। তোমরা কি চাও বলো? হ্যাঁ, পলিগ্যামির দায়ে আমার চাকরিটা পর্যন্ত যাক এই অবস্থা। আমাদের বাড়ি থেকে আর কেউ যোগাযোগ করেনি তারপর? না। আজকে আপনি এখানে কেন এসেছেন? হ্যাঁ, তুমি ঈশ্বরে বিশ্বাস করো? আগেই বলছেন। আমি করি। ওই মধ্যে একটা ভুল করেছিল, তার জন্য কষ্ট সে পেয়েছে। আজকে এতদিন বাদে মনে হলো আর একবার গিয়ে বলি, ওই মধ্যে তুমি আমার সাথে চলো। দেখো শুভ, এরকম ভুল কিন্তু আমরা সবসময় জীবনে করি। অর্থহীন, ন্যায় অন্যায়, সুন্দর অসুন্দর, এসবের বিচার। ওরা দেখতে ইচ্ছে করলো ওর মধ্যে এখন কেমন আছে। দেখো শুভ, আমার কোনোদিন আর্থিক কোনো অভাব ছিল না। নিজে বড় চাকরি করতাম, তাছাড়া বাড়ি জমি পুকুর সম্পত্তি এলাকার ব্যাপার। বাবা মা চলে যাওয়ার পরে আমি তার পুরোটাই প্রায় বিলিয়ে দিয়েছি। শুধু একটা 25 লাখ টাকার চেক নিজের কাছে রেখেছি। জীবনে 25 লাখ টাকার চেক আপনাকে জীবনটা চালিয়ে দেবে। আমি নিজের জন্য টাকাটা রাখিনি। মনে হলো শেষ জীবনে হৈমন্তী যদি খুব খুব অর্থের অভাব হয়। শুভ, আমি জানি না সে বেঁচে থাকলে আমার এই টাকা সে নিত কিনা। তুই টাকাটা নেই? আমি খুব প্র্যাকটিক্যাল। এই দিনে আমি 25 লাখ টাকা হাতছাড়া করি এই বাজারে, আমি নিই না। শুভ,
টাকাটা আমি সঙ্গে করে এনেছি শুভ। তুমি তুমি টাকাটা নাও শুভ। তুমি টাকাটা নাও। তোমার দিদিকে মনে করে তুমি টাকাটা নাও। ভুল আমরা সবাই করি, তো হৈমন্তীর মতো কষ্ট ভালো থেকো, ভালো ভালো থেকো। আমি আসি শুভ। আমি আসি। এই দিদি, ওঠ না। কি ঘুম রে বাবা তোর? একটা লোক এসে চলে গেল, একটু চাও দিবি না? ওঠ না, আমাকে একটা চা দে। কে আপনি? এখানে কি করছেন? যান না আপনি এখান থেকে। বসে আছে। এই দিদি, এই লোকগুলো বারবার আসছে আর তোকে নিয়ে যেতে চাইছে। আপনি যান না। আমার বড় ভয় করছে রে দিদি, আমার বড় ভয় হচ্ছে। আমাকে তোর কাছে নিয়ে চল। আমার বড় ভয় করছে দিদি, আমার বড় ভয় করছে দিদি। জাগা তারা তোমার আকাশ ছোঁয়া বাড়ি। আয়না ছোটে তোমার, আমার একলা লাগে ভারী। আমার রাত জাগা তারা তোমার আকাশ ছোঁয়া বাড়ি। আমি আয়না ছোটে তোমার, আমার একলা লাগে ভারী। আমার রাত জাগা তারা তোমার আকাশ ছোঁয়া বাড়ি। আমি আয়না ছোটে তোমার, আমার একলা লাগে ভারী। অসাধারণ। আরেকবার জোরে হাততালি। অসাধারণ নাটক। আর যেটা আপনাদের বলেছিলাম, আপনারা কিন্তু কেউ যাচ্ছেন না, সবাই বসে আছেন। আমি 5 জন গত দুদিনে যে বাইরের টিম এবং আমাদের স্থানীয় যে লোকাল টিমদের